Yes, sir. Yes, जी sir. सर। Yes, sir. Right. And the goal was description, explanation, prediction, and control. তো আমরা ডিসক্রিপশন সম্পর্কে বলতেছিলাম যে হোয়াট ইজ হ্যাপেনিং, যা ঘটে, কোথায় ঘটে, কোন সার্কামস্টেন্সে ঘটে, এগুলো এগুলো হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে থাকবে, রাইট? যেমন ফর এক্সাম্পল যদি আমরা এই ক্লাসের কথা বলি, এখন ক্লাস হচ্ছে, স্যার কথা বলতেছেন, আপনার কোথায় করতেছে, এখন আর সরাসরি ডিরেক্ট ক্লাসরুমে না, যার যার বাসায় বসে, হ্যাঁ, থ্রু অনলাইনের মাধ্যমে এটা হচ্ছে। কোন সার্কামস্টেন্সের মাধ্যমে এই ব্যাপারটা হচ্ছে, প্যান্ডেমিক একটা সিচুয়েশন, এই কারণে আর কি। সো এগুলো হচ্ছে ডিসক্রিপশন, রাইট? এখন আমরা যদি এটাকে এক্সপ্লেন করতে চাই, তাহলে হচ্ছে যে যেহেতু প্যান্ডেমিক চলতেছে, এই প্যান্ডেমিকটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ইনফেকশাস, একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে যেতে পারে। তো ওইটাকে ম্যানেজ বা কন্ট্রোল করার জন্য হচ্ছে যাতে সরাসরি ইন্টারাকশনটা না হয়, এই জন্য। তো এটা হচ্ছে একটা এক্সপ্লানেশন যে কমিউনিকেবল ডিজিজটা যাতে, যেহেতু ডিজিজটা কমিউনিকেবল, সো এটা যাতে ইনফেক্টেড না হয়ে ম্যাস আকারে যাতে না হয়, তো সেটাকে কন্ট্রোল করার জন্য। তো তারপরে ব্যাপারটা হচ্ছে যে আমাদের হচ্ছে প্রেডিকশন। মূলত হচ্ছে এই যে চারটা গোল, এই চারটা গোলের আমরা চারটা গোল মূলত হচ্ছে আমাদের হিউম্যান বিহেভিয়ার নিয়ে ছিল। হিউম্যান বা অ্যানিমেল বিহেভিয়ারকে, তার যে মিস্ট্রি, আচরণের যে বৈচিত্র্যতা, বিচিত্রতা, সেগুলোকে বোঝার জন্য মূলত এই চারটা গোলে ভাগ করা হয়েছে। তো আমরা বিহেভিয়ারকে বোঝার জন্য এই চারটা গোলের কথা বলতেছি। তো আমরা ডিসক্রিপশন হচ্ছে বললাম, এক্সপ্লেনেশন বললাম, দেন হচ্ছে প্রেডিকশন। প্রেডিকশনটা কি? এনিওয়ে, আমি জাস্ট রিক্যাপ করতেছি, তো এই জন্য এখনো আমি আমাদের প্রেডিকশনটা হচ্ছে যে এটা কি আবার ঘটবে কিনা, বা ফিউচারে কি হবে সেটাকে ডিটারমাইন করা, রাইট? তো জিনিসটা হচ্ছে যে এই যে আচরণটা এখন হচ্ছে ক্লাসরুমের পার্সপেক্টিভে, এই অনলাইন ক্লাসরুমের যে ব্যাপারটা হচ্ছে, তো এটা কি ফিউচারে হবে কিনা, হ্যাঁ, বা ফিউচারে কি হবে। তো আমরা সবাই বলতে পারি যে আনলেস আনলেস এই করোনা ভাইরাসের এইটা একটা ম্যানেজেবল বা কন্ট্রোলড অবস্থায় না আসা পর্যন্ত আমরা আমরা প্রেডিক্ট করতে পারি যে এই অনলাইন ক্লাস এইভাবেই চলতে থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, কন্ট্রোল। এখন আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, সকল বিহেভিয়ারের ক্ষেত্রে এই চারটা গোলই যে সবসময় অ্যাপ্লিকেবল হবে তা না, হ্যাঁ। সবসময় কোনো একটা বিহেভিয়ারের মিস্ট্রি এটা বুঝতে গেলে চারটা গোল উপস্থিত নাও থাকতে পারে। আচ্ছা, হোয়াটএভার। তো হয়তোবা এটা তো কন্ট্রোল, অনলাইন ক্লাস কন্ট্রোল করার তো আর কিছু নাই, তাই না? এই আর কি। তো তারপরে আমরা এটাকে যদি এক্সাম্পলের খাতিরে যদি আমরা বলি, সেটা বলতে পারি যে অনলাইন ক্লাস আমরা কিভাবে মানে এটাকে বাদ দিতে পারি। অনলাইন ক্লাস অতটা ভালো না, সেটাকে আমরা কিভাবে বাদ দিতে পারি? আমরা বাদ দিতে পারি ডেফিনেটলি আমাদের ফিজিক্যাল যে ইয়াটা, পার্সোনাল যে ক্লাস হয় ক্লাসরুম সেটিং এ, ফিজিক্যাল সেটিং এ, তো সেইটা তো সেটা কখন পসিবল? পসিবল হচ্ছে শুধুমাত্র যখন
কোভিড-19 এটা একটা ম্যানেজেবল অবস্থায় আসবে আর কি। তো আমাদের ম্যানেজ করতে হলে কি করতে হবে? ওই লকডাউন হতে পারে, 14 দিন কেউ বাইরে যাবে না, বাইরে বাইরে গেলে গুলি করে ফেলে হবে, ঠিক আছে, ফেলে দেওয়া হবে, এইভাবে আর কি। যদি সম্ভব যা যা আর কি মেজারমেন্ট, যদিও আমাদের দেশে বা পৃথিবীর কোথাও আসলে অতটা সাকসেস হয় নাই। আসলে সমস্যা না, মানুষ এতগুলা মানুষকে তো এই হচ্ছে আমাদের 4টা গোল। এখন আপনারা আমাকে একটু রেসপন্স করবেন যে 4টা গোল গুলা কি আপনারা বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. Yes, sir. Hello, sir. হ্যাঁ স্যার, স্যার প্লিজ। স্যার আপনার কথা না অনেক আস্তে আস্তে আসছে, আর একটু যদি স্যার সবার ক্ষেত্রে Yes, sir. আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, সরি, আমার আসলে ভুলের অনেক এখন কি ইমপ্রুভ হয়েছে? Yes, sir. Yes, sir. যারা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, আমি আসলে ভলিউমটা খুবই মিনিমাম লেভেলে এটাকে টিউন করা ছিল। আচ্ছা, আপনারা যারা যেখানে আছেন, আপনাদের ওখানে কি অনেক বেশি থান্ডার, বজ্রপাতে এগুলো হচ্ছে? নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে স্যার। বৃষ্টি অনেক হচ্ছে স্যার এখানে। আমি তো ভয়ে আছি আল্লাহ, মানে বৃষ্টি তো সমস্যা না, সমস্যা হচ্ছে বজ্রপাত হচ্ছে প্রচন্ড রকমের, বুঝতে পেরেছেন? এখন এই সময় তো ডিভাইস নষ্ট হওয়ার একটা মানে উপযুক্ত সময়। জি স্যার। আচ্ছা, রাউটার আল্লাহ মাফ স্পেশাল। করুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, আল্লাহ মাফ করুক। আচ্ছা, এনিওয়ে, এখন ওয়েল, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ শিওর শিওর, এখন কোশ্চেন করার সুযোগ দিয়েছি, বলেন। জি স্যার, আমরা যে এই পিডিএফ ফাইলগুলো কি স্যার আমরা পেয়ে যাব স্যার প্রত্যেকটা ক্লাসের? কোন ফাইল? স্যার আমাদের প্রত্যেকটা ক্লাসের লেকচার কি স্যার আমরা পেয়ে যাব স্যার? স্লাইড কেউ কি ওকে অ্যান্সার কেউ কি ওকে অ্যান্সারটা দিবেন আপনাদের স্যার স্লাইড ভিতর আপনি থেকে? লাস্ট ক্লাসেরটাও আপলোড করে দিয়েছেন অলরেডি। জি স্যার। আপনি প্রতিদিনই করবেন, মানে প্রতি ক্লাসেরটাই আপলোড করবেন। সিজিয়া, রাইট? সিজিয়া, আমি থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমি একটু দেরিতে জয়েন করেছি তো স্যার, এই জন্য স্যার আমি জানি না। থ্যাংক ইউ স্যার। সিজিয়া আমিন, এবং সবার জন্যই মূলত হচ্ছে আমার সমস্ত লেকচার, এটার পাওয়ার পয়েন্টের যে স্লাইড সেটা গুগল ক্লাসরুমে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? এবং আপনি যদি গুগল ক্লাসরুমে একটু স্ক্রল করেন তাহলে দেখবেন যে বই দুটা রেফারেন্স বুকের সফট কপি সেটাও আপলোড করে দেওয়া আছে, এন্ড হচ্ছে ইউনো পিপিএস স্লাইড, এটাও প্রতিটা চ্যাপ্টার যখন শুরু হবে তখন আপলোড করে দেওয়া হবে, হ্যাঁ, একটা করে, একসাথে সব না। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ সিজিয়া। থ্যাংক ইউ স্যার। আপনারা যারা কথা বলবেন, কথা বলার সময় আপনাদের ইয়াটা একটু দূরে রাখেন, মানে হেডফোন দিয়ে যদি কথা বলেন স্পিকারের সামনে এসে না, একটু দূরে রেখে আর কি, ঠিক আছে? এইভাবে আর কি, একেবারে কাছে আসলে আমার এখানে খুব অনেক মানে ম্যাগনিটিউডটা অনেক বেশি হয় তো, ঠিক আছে? আই গেস আপনারা বুঝতে পেরেছেন। ওয়েল, আপনাদের সামনে এখন একটা কোশ্চেন হবে, দেখি এটা অ্যান্সার দিতে পারলে আমি ধরে নিব আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা আপনাদের এমসিকিউতে এই ধরনের কি ধরনের কোশ্চেন আসবে সেটাও আপনারা এখন একটু বুঝতে পারবেন। আচ্ছা, নিশ্চয়ই এখানে যারা হচ্ছে টেকের দিক থেকে অনেক ইয়ে আর কি,
অ্যাডভান্স, হ্যাঁ, তো তারা একটু আমাকে করবেন। আপনাদের নিশ্চয়ই অনেক ফ্যাকাল্টি হচ্ছে ওই যে পুল পুলের পুল যে ইয়াটা আর কি, ওটা ওটা ইউজ করে, তাই না? মানে ওই যে ভোটিং আর কি অ্যাকচুয়ালি। আমি একটা ইয়ে কোশ্চেন ছেড়ে দিলাম, তো আপনারা আপনাদের ওপিনিয়ন দিবেন। এই ধরনের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে আপনাদের? নো স্যার। নো স্যার। No, নো sir. স্যার। আচ্ছা 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 আচ্ছা, এনিওয়ে এনিওয়ে হতে পারে। তো আমি কোশ্চেনটা কমেন্ট থেকে ওখানে লিখতেছি। তো আপনারা ওটার অ্যান্সার দিবেন। হ্যাঁ, আমি অপশন দিব, আপনারা অ্যান্সার দিবেন। তাহলে আমি আসলে একটু ধারণা পাবো যে আপনার আসলে ব্যাপারটা কিভাবে। একটু চিন্তা করে দেবেন, হ্যাঁ, হুটহাট দেওয়ার দরকার নেই। দেখেন, a psychologist is interested in what a particular person might do in a stressful situation, but in a stressful situation. The psychologist is interested in the goal of description, explanation, prediction, control. অর্থাৎ একজন সাইকোলজিস্ট সে জানতে চাচ্ছে যে একটা স্ট্রেসফুল সিচুয়েশনে অবস্থায় একজন ব্যক্তি কি করে, হ্যাঁ, কি করতে পারে। তো এইটার 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 হচ্ছে অপশনটা কি, মানে রাইট, এই চারটা কোনটা? অর্থাৎ আমি আবার বলি, সাইকোলজিস্ট সে ইন্টারেস্টেড যে একটা স্ট্রেসফুল সিচুয়েশনে কোন একজন ব্যক্তি কি করবে বা করবে, মাইট ডু, কি করতে পারে। স্যার প্রেডিকশন। আমার প্রজেকশন তো অপশনই নাই, আমার অপশন আছে হচ্ছে ডেসক্রিপশন, এক্সপ্লানেশন, প্রেডিকশন এন্ড কন্ট্রোল। স্যার প্রেডিকশন বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ওয়েল, ওকে ওকে, আমি আমি অনেক ইয়াটা পাচ্ছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এখনো বেশ অনেকেই আছেন যারা বুঝতে পারেন নাই। তো ডিসক্রিপশন কেন আসবে? মানে প্রথম কথা হচ্ছে যে, ওয়েল, প্রেডিকশন এসছে, এক্সপ্লানেশন আসছে, ওয়েল, কন্ট্রোল আসছে, মানে কোনোভাবেই ডেসক্রিপশন হবে না। হ্যাঁ, সে বুঝতে চাচ্ছে যে কি করবে, মানে একটা স্ট্রেসফুল সিচুয়েশনে মানুষ কি করে। হ্যাঁ, এইটা এইটা এটা এটা কি করবে বা কি করে এই ধরনের। তো ডিসক্রিপশন না, ডিসক্রিপশন তো হচ্ছে আসলে কি ঘটতেছে সেই, ডিসক্রিপশন হচ্ছে মোর লাইক, অর্থাৎ অলরেডি তার কাছে
হ্যাঁ, যে সাইকোলজিস্টরা রাইট, স্ট্রেসফুল সিচুয়েশন কোনটা, তখন একজন পার্সন কি করে। বলে আমাদের দুইটা ব্যাপারটা একটু ইয়া হতে পারে, যে একটা হচ্ছে এক্সপ্লানেশন আর একটা হচ্ছে প্রেডিকশন। আচ্ছা, এই আমরা কি কোনো বিহেভিয়ার এই ইস্যুর মধ্যে কোনো বিহেভিয়ারকে এক্সপ্লেন করার কোনো ব্যাপার আছে? আমরা কি দেখতে চাচ্ছি যে স্ট্রেসফুল সিচুয়েশনে কেন স্ট্রেসফুল সিচুয়েশনে ওই বিহেভিয়ারটা করে, সেটা খোঁজার জন্য কি কোনো করতেছে? এরকম কোনো কিছু অ্যাকচুয়ালি মনে হচ্ছে না। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে এক্সপ্লেনেশন হবে না, কারণ হচ্ছে কেন হচ্ছে সেই বিষয়টা হচ্ছে এক্সপ্লেনেশনে বোঝানো হয়। আর প্রেডিকশন হবে মনে হচ্ছে কারণ হচ্ছে যে হোয়াট উইল বি হ্যাপেন ইন দ্য ফিউচার, দ্যাটস ওয়াই এটা প্রেডিকশন হতে পারে। রাইট। সাইফুল্লাহ কি বলতেছিলেন? স্যার I also agree with her, sir. The explanation হবে না, cause sir যে explain করতেছে না যে what he is doing in a stressful situation. এক্স্যাক্টলি আপনারা সবাই ব্যাপারটা বুঝেন। হ্যাঁ, আমি একটু কঠিন একটা এক্সাম্পল দিয়ে ইয়াটা দিচ্ছি যাতে সবাই আরো ক্লিয়ার হয় আর কি। হ্যাঁ, আর এইখান থেকে 3-4টা এমসিকিউ থাকবে, তো এটা বুঝতে পারলে ভালো করবেন আর কি। স্যার আরেকবার কি একটু রিপিট করা যাবে? কোনটা? I lost my connection while he was giving the example, so I just missed it out. Well, we're talking about an example of describing the four goals of psychology. সেটা হচ্ছে কোশ্চেনটা তো এখানে আমি you can see from the comment thread, a psychologist is interested. Psychology তার আগ্রহী, সে আগ্রহী, কিসে আগ্রহী? In what a particular person, কোন একজন নির্দিষ্ট ব্যক্তি might do in a stressful situation, অর্থাৎ স্ট্রেসফুল অবস্থায় কি করবে, হ্যাঁ, কি করতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি সে যখন কোন একটা স্ট্রেসফুল সিচুয়েশনে পড়বে তখন সে অ্যাকচুয়ালি কি করবে, কাইন্ড অফ এর মধ্যে কিন্তু দেখেন অর্থাৎ ফিউচারের একটা ব্যাপার চলে আসে অলরেডি। শুনেন, এটা কোনো সিচুয়েশনকে ডিসক্রাইব করতেছে না, একটা সিচুয়েশনকে ডিসক্রাইব করলে ডেসক্রিপশন চলে আসতো। সিচুয়েশনকে অলরেডি ডিফাইন করে দেওয়া হয়েছে যে স্ট্রেসফুল সিচুয়েশন। তো সেই স্ট্রেসফুল সিচুয়েশনে একজন ব্যক্তি কি করতে পারে বা কি করবে, দ্যাট ইজ মানে প্রেডিক্ট করা অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ধরেন হচ্ছে আপনি তাহসিন নেক্সট ক্লাসে হোয়াট উইল ইউ মানে হোয়াট মাইট ইউ ডু আর কি, বুঝতে পেরেছেন? সো এটা কি মানে আমরা তো জানি যে ইউজুয়ালি যে ক্লাসে আপনি কি করেন বা আপনারা কি করেন জানি, তো নেক্সট ক্লাসে কি হবে সেটা তো কাইন্ড অফ প্রেডিকশন আর কি। সেম সিচুয়েশন, অনলাইন ক্লাস, সো এই আর কি, বুঝতে পেরেছেন? আর এক্সপ্লেনেশন ডেসক্রিপশন না, কারণ হচ্ছে আমরা কোনো সিচুয়েশনকে ডিসক্রাইব করতেছি না যে ইলেকট্রিসিটি নাই, থান্ডার হচ্ছে, হ্যাঁ, বা হচ্ছে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, থান্ডার হচ্ছে, তার মধ্যে আমরা ক্লাস করতেছি, আমরা কোনো সিচুয়েশনকে কিন্তু এক্সপ্লেন করতেছি না, রাইট? মানে ডিসক্রাইব করতেছি না, ডিসক্রিপশন দিচ্ছি না, সো ডিসক্রিপশন না। আর কন্ট্রোলের কোনো কিছু আসে। কন্ট্রোল হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার বিহেভিয়ারকে আমি চেঞ্জ করার উদ্দেশ্যে, মডিফাই করার উদ্দেশ্যে কোনো প্রোগ্রাম বা কোনো ওষুধ বা কোনো থেরাপি যখন আমি অ্যাপ্লাই করব তখন সেটা কন্ট্রোল। তো আমরা দুইটা মাইনাস করে দিলাম। এখন আমাদের থাকে হচ্ছে এক্সপ্লানেশন এন্ড প্রেডিকশন। এক্সপ্লানেশন হচ্ছে যে এই যে বিহেভিয়ার, কোন একটা বিহেভিয়ার, কোন একটা পার্টিকুলার বিহেভিয়ারকে আমরা যদি বুঝতে চাই যে কেন সে এটা করলো, হ্যাঁ, এটা আমরা কেন সে করছে সেইটা না, কি করবে, হ্যাঁ, কি করবে অ্যাকচুয়ালি, তো সেটা মোর লাইক টিউন টু প্রেডিকশন, রাইট? আমরা প্রেডিকশন এটার অ্যান্সার। Okay, sir. Thank you. সো এনিওয়ে গাইস, বলেছিলাম আমি লাস্ট দিনে যে এই 4টা গোল নিয়ে আমি আবার আসবো। সো আমি ইয়াটা বলেছি।
ইভেন ইনফ্যাক্ট লাস্ট আরেকটা এক্সাম্পল দিই, কারণ এটা নিয়ে অনেক ইয়া থাকে তো। সবাই যদি হচ্ছে এখন গিয়ে জাস্ট হচ্ছে আপনার মায়ের কাছে যান, যে দেখেন মার কাছে যাবেন, এই ধরনের যদি কেউ হেডফোনে কেউ একজন কি ভলান্টিয়ার হবে যার বাসায় মা আছে আর কি, কেউ একজন বি ভলান্টিয়ার? ফারিয়া, ওকে, ফারিয়া যান, এই আপনি যান, গিয়ে দেখেন, কোনো কথা বলবেন না, গিয়ে দেখেন আপনার আম্মা কি করতেছে, সেটা এসে আমাদেরকে ডিসক্রাইব করবেন। ওকে স্যার। স্যার আম্মু হচ্ছে থালা বাসন ধুচ্ছে। রাইট। সো আমাদের এখানকার যে এক্সাম্পল আমরা ইয়াটা নিয়েছি, সেখানে আম্মু সে হচ্ছে আমাদের যে হাউস হোল্ড কোর্স, থালা বাসন এগুলো পরিষ্কার করতেছে। দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি ডুইং, রাইট? এই ফায়াস ভালো একটা ইয়া বলেছে, আপনার বই পড়লে বইয়ে এই কথাটা লেখা আছে। আর হোয়াট আর ডুইং বা ওয়ার ডুইং ও হতে পারে ফায়াস, হ্যাঁ, বা পাস্টেরও কোন একটা ইয়া বলতে পারে। যেমন এখন যদি আমরা বলি যে ফারিয়ার আম্মা কি করতেছিলেন, হ্যাঁ, তো এই আর কি। সো এনিওয়ে, সো ডুইং, অ্যাক্টিং, বিহেভিং, এইগুলা হচ্ছে কি করতেছিলেন, কি বা করতেছে, সেটা হচ্ছে ডিসক্রিপশন। এখন ব্যাপারটা হচ্ছে যে হোয়াট আর দে ডুইং, কেন এটা করতেছে, থালা বাসন কেন ধুচ্ছে, এক্সপ্লেন করেন এটাকে ফারিয়া স্যার অন্য যে কেউ এক্সপ্লেন করেন, জাস্ট হচ্ছে ভার্বালি বলেন আমাদের সাথে। Sir, to clean it and so that she can use it later on. Right, exactly. So that মানে she can use it later on, right. সেজন্য মানে দুপুরের সময় হয়ে আসতেছে, আল্লাহ আমাদের এমন একটা সময়, খাওয়ার সময় আর কি, দুপুর তো হয়ে গেছে। সো এনিওয়ে, সেই জন্য যে আমরা এই যে দুপুরে খাওয়ার সময় যাতে ইয়াগুলো, বাসনগুলো, বালিশগুলো সবাই পরিষ্কার পায়, তো এই জন্য এটা হচ্ছে এক্সপ্লানেশন, রাইট? আচ্ছা, what would happen if I respond, আচ্ছা ফায়াজের কথাটাই নিচ্ছি in this way। আচ্ছা, প্রেডিকশন কি হতে পারে, একটা সার্টেন ইন্টারভালে আমার ওই আম্মা সে যখন রাতের খাবারের সময় হবে বা পরদিন দুপুরবেলায় যখন হবে, তো তার পূর্বপুর সময়ে সে ঠিকই আবার পরিষ্কার করবে, রাইট? সো দ্যাটস দ্য প্রেডিকশন। তো এই বিহেভিয়ার কি কন্ট্রোল করার দরকার আছে? তো এটার কোনো কন্ট্রোল পার্ট নাই। বুঝতে পেরেছেন? আমার কি মনে হয় সবাই সম্ভবত এখন বুঝতে পেরেছেন। কারণ যদি কোনো কনফিউশন থাকে বলেন। আচ্ছা, সবাই ইয়েস স্যার না, কেউ কি আছেন যে বুঝেন নাই এখন চারটা করে? No, I hope no. Okay. So guys, আমরা গতদিন নিয়ে does clinical psychologists aim in applying prediction for this situation? আমি হাবিব, আমি বুঝিনি আপনি কি বলতে চাচ্ছেন, একটু ভার্বালি বলেন তো। হাবিব, are you there? স্যার আই থিংক ও বলতে চাচ্ছে যে মানে ক্লিনিক্যাল যে সাইকোলজিস্টরা আছে ওদের মানে মেইন কাজটা কি ফিউচারের জন্য প্রেডিকশন দেওয়া কিনা, অ্যাজ ইন পেশেন্টের ক্ষেত্রে। আই থিংক এটা বুঝতে চাচ্ছি। হ্যাঁ, আমিও সেরকম বুঝেছি, কিন্তু ও যদি সেটাই মিন করে থাকে তাহলে আমি বলবো যে সাইকোলজিস্টদের ইয়াটা হচ্ছে কাজ প্রেডিকশন, নট লাইকলি প্রেডিকশন সেটা না। মূলত হচ্ছে যে যদি আপনি ক্লিনিক্যালদের কথা বলেছেন, তো ক্লিনিক্যালদের কাছে মানুষ জানতে হচ্ছে তার সাইকোলজিক্যাল বিভিন্ন প্রবলেম বা ডিসঅর্ডার নিয়ে ওইখানে যায় ক্লায়েন্টরা। তো সেটার ব্যাপার হচ্ছে ওই জায়গা থেকে যে সমস্যার ভিতরে সে আছে সেখান থেকে তাকে বের করে আনা। বুঝতে পেরেছেন? তো প্রেডিকশন নট লাইকলি, প্রেডিকশন করে কি করবে অ্যাকচুয়ালি। তবে
যেটা হচ্ছে যারা স্কুল সাইকোলজিস্টের কথা যদি বলতো, স্কুল সাইকোলজিস্ট এরা সাধারণত হচ্ছে বাচ্চাদের বা স্কুল কিডস বা স্টুডেন্ট যারা তাদের স্কুল সেটিংসে তাদের যে পারফরমেন্স, তাদের বিহেভিয়ার ইয়াটা দেখে তারা মূলত পেইন্ট করে যে ওয়েল হি অর শি ইজ বিহেভিং ইন দিস ওয়ে, ইন ফিউচার দ্য আউটপুট উইল বি মানে এরকম। তো এখন তো সেক্ষেত্রে স্কুল অথরিটিকে জানানো এবং প্যারেন্টসদেরকে জানানো যে ওয়েল আমার মনে হয় যে আচরণগত দিক বা কোন একটা ইস্যুস, একটা সমস্যা হচ্ছে, এটাকে এখন হাইলাইট করা দরকার, তা নাহলে ফিউচারে সেটা হতে পারে। এটা স্কুল সাইকোলজিস্টের ক্ষেত্রে মোর অ্যাপ্লিকেবল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়ারি। ওকে, এনিওয়ে আমরা আজকে কতদিনের ইয়াটা নিয়ে আলোচনা করলাম। সো উইল মুভ অন, লেটস সে। তো আচ্ছা, স্লাইড তো প্রেজেন্ট করাই, তাই না? ওকে, আমরা বেসিক্যালি খুব মজার টপিক হলেও এর মধ্যে নতুন নতুন টার্ম আসবে। সো আপনাদের কাছে একটু মনে হতে পারে, ধৈর্যচ্যুত ঘটাবেন না। So guys, I'm going to discuss about the history of psychology. Psychology এখন তো হচ্ছে সাইকোলজি একেবারে ডিফাইন্ড, অনেক পরিশুদ্ধ একটা অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষের আবির্ভাবের শুরু থেকে কি সাইকোলজির সব ছিল, বা সাইকোলজির ধারণা, সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার, আচরণগত ব্যাপার, মানসিক প্রক্রিয়া নিয়ে কখন মানুষের নজরে আসলো এবং তখন কি ভাবতো মানুষ অ্যাকচুয়ালি? হ্যাঁ, তো সেইটাই হচ্ছে আমরা মূলত আমাদের এখনকার আলোচনায় তুলে ধরবো। ওকে, well মূলত হচ্ছে as a discipline psychology is a new term actually, but new field, right? It is more than 125 years ago, right? অর্থাৎ 125 বছর ধরে সাইকোলজি এই ব্যাপারটা নতুন একটা ফিল্ড হিসেবে আবির্ভাব হয়েছে। কিন্তু শুধুমাত্র কি সাইকোলজি এই 125 বছর আগে ছিল, তার আগে কি ছিল না? ডেফিনেটলি ছিল। বিভিন্ন সময়ে অ্যাস্ট্রোলজার, ফিলোসোফার, ফিজিশিয়ান, আরো অনেকের বিভিন্ন তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে আস্তে আস্তে সাইকোলজির নতুন ফিল্ড আসছে। হ্যাঁ, তো এনিওয়ে ইভেন খুবই এনসেন্ট টাইমে বা প্রিমিটিভ এরিয়াতে সাইকোলজি সম্পর্কে কি কনসেপ্ট ছিল, তো সেইটা আমরা এখন এক্সপ্লোর করব। আচ্ছা দেখেন, প্রথম দিকে অনেক আগে সাইকোলজি সম্পর্কে, এখন সাইকোলজি ডেফিনেশনে কিন্তু কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ারের কথা লেখা নাই, শুধুমাত্র বিহেভিয়ার, রাইট? সো বিহেভিয়ার তো আমাদের নর্মাল, অ্যাবনর্মাল সবকিছুই তো বিহেভিয়ার। তো প্রথম দিকে একেবারে অনেক এনসেন্ট টাইমের সময় থেকে ইভেন 125 বছর আগ পর্যন্ত সাইকোলজি বলতে, না 125 বছর না, এই কিছুদিন আগ পর্যন্ত সাইকোলজি বলতে 90 দশকের আগ পর্যন্ত সাইকোলজি বলতে মানুষ বুঝতে বুঝি ওই অস্বাভাবিক আচরণ নিয়েই বুঝি সাইকোলজিদের কাজ। তো এনিওয়ে, যদিও সেটা না। আচ্ছা যাই হোক, আমরা হিস্ট্রিতে চলে যাই। প্রথম দিকে খুবই প্রাগৈতিহাসিক কালে, মানে 5000 খ্রিস্টাব্দের আগে, বুঝতে পেরেছেন তো কত পুরাতন হতে পারে। তখন মানুষের কনসেপ্ট ছিল যে আমাদের যে এই যে সাইকোলজিক্যাল যে প্রবলেম, হ্যাঁ, এই সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট হয় ডিউ টু দ্য ইভিল স্পিরিট যে দ্যাট ইন্টারস ইনটু আওয়ার ব্রেন, রাইট? অর্থাৎ আগে ধারণা করা হতো যে এই যে অ্যাবনর্মাল যে পাগলামি, এটা মানুষ করে কারণ হচ্ছে তার মধ্যে একটা শয়তানের আত্মা তার ব্রেইনে, বুঝতে পেরেছেন,
তার হিউম্যান ওই পার্সনের বডির মধ্যে, তার শরীরের মধ্যে প্রবেশ করেছে। একটা শয়তানের আত্মা ওই মানুষটার বডির ভিতরে এন্টার করেছে। তো সে এখন অ্যাবনর্মাল বা সাইকোলজিক্যাল প্রবলেমে সে সাফার করতেছে। বুঝতে পেরেছেন? একটু আওয়াজ দিয়ে আমাকে। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। স্যার স্যার এখানে যে ট্রিফাইনিং, এটা কি কোনো মানুষ ছিল? আমি এখনো ট্রেফেনিং আমি এখনো সেই কনসেপ্টটাই আসেনি। আমি জাস্ট বলেছি যে 5000 খ্রিস্টাব্দের আগে মানুষের কি ধারণা ছিল। মানুষের ধারণা ছিল হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার নিয়ে, বা এই যে পাগল হয়ে যায়, অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, হ্যাঁ। তো সেইটা সম্পর্কে ধারণা ছিল যে এই বিহেভিয়ার গুলো করে ডিউ টু দ্য এন্টারিং অফ ইভিল স্পিরিটস ইনটু দ্য বডি, রাইট? সো এটা ছিল হচ্ছে ধারণা। এখন ট্রেফেনিং ব্যাপারটা কি সেটা বলতেছি। তো এখন তাহলে কি ওই অ্যাবনর্মাল বিহেভিয়ার ট্রিটমেন্টটা কি হবে? ট্রিটমেন্টটা হবে হচ্ছে, এখন বডির মধ্যে ঢুকে গেছে, এখন তাকে বের করতে হবে, রাইট? তো আত্মা বা ইভিল স্পিরিটটাকে কিভাবে বের করবো? বের করবো হচ্ছে তার মাথায় যদি আমি একটা ছিদ্র করে দেই, ওই ছিদ্র দিয়ে ইভিল স্পিরিটটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে সে সুস্থ হয়ে যাবে। দ্যাট ওয়াজ দ্য ফিলোসফি না, দ্যাট ওয়াজ দ্য মানে আই গেস প্রসিডিউরস অফ ট্রিটমেন্ট ফর ইল বিহেভিয়ার। তো এই আর কি, এটা ছিল যে শয়তানের আত্মা মানুষের শরীরে প্রবেশ করার কারণে সে ওই পার্সন অ্যাবনর্মাল বিহেভিয়ার করতো বা সাইকোলজিক্যাল সমস্যায় সাফার করতো। তো মাথার খুলিতে যদি আমি একটা গর্ত করে দিতে পারি, সো ওইখান দিয়ে কি হবে? ওইখান দিয়ে শয়তানের আত্মাটা বের হয়ে যাবে, বের হয়ে গেলে সে সুস্থ হয়ে যাবে। তো তখন কি করতো? ওই যে স্টোন দিয়ে, আর এই 5000 খ্রিস্টাব্দের আগে তখন কি আর এত সুন্দর যন্ত্রপাতি ছিল? মানে বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, এটা তো এখনো গ্রাম অঞ্চলে অনেক দেখা যায়, বলা হয় যে বদজিন ধরেছে। হ্যাঁ, বদজিন ধরেছে, কিন্তু সেটা তো যে ওজা দিয়ে ঝাড়ফুঁক করে, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস অ্যাকচুয়ালি, রাইট? ঝাড়ফুঁক, মানে শলা, ঝাড়ু, বেত, সেগুলো সেটাও হয়। কিন্তু তখন যেটা হতো, তখন ওই শয়তানের আত্মাটা কিভাবে দূর করতো হচ্ছে মাথার খুলিটাকে ছিদ্র করে। ছিদ্র করাও, মানে ছিদ্রটা করতো কিভাবে? 5000 খ্রিস্টাব্দের আগে তখন তো কোনো সূক্ষ্ম যন্ত্রপাতি ছিল না। এখন অনেক যেগুলো দিয়ে অস্ত্র মানে অপারেশন করে, সেটা অনেক সুন্দর আর কি, উপযোগী, ফ্রেন্ডলি, অপারেশন ফ্রেন্ডলি। আর তখন তো এরকম কোনো ছিল না, তখন তো ছিল প্রস্তরের যুগ, পাথরের যুগ। মানুষ মানুষ, পাথর আর তার পরিবেশ, এর মাধ্যমে সমন্বয় করে চলতো আর কি। পাথর টাথর দিয়ে সে মানুষ যন্ত্রপাতি শিকার করতো। এনিওয়ে, তো তখন ওই পাথর দিয়ে, ঠিক আছে, স্টোন গুলো দিয়ে, একটু ধারালো যেগুলো হয়তো বা, সেই স্টোন দিয়ে মাথার খুলিটাকে ছিদ্র করে ফেলতো, তারপরে হয়ে যেত। তো ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা সত্য এই কারণেই, কারণ আর্কিওলজিস্ট যারা আর্কিওলজিস্টদের কাজ। স্যার পুরনো জিনিসগুলোকে যে করা, কি বলে স্যার, প্রত্নতাত্ত্বিক, মানে তারা হচ্ছে গিয়ে আগের দিনের যে শহর বা মানুষ, ওদেরকে নিয়ে গবেষণা করে, মাটি খুঁড়ে, তারপরে হচ্ছে পানির নিচে থেকে, এরকম। স্যার মনে হয় নেটওয়ার্ক চলে গেছে। হ্যাঁ। আমাদের পার্সোনালিটি, তো সেইটা হচ্ছে মূলত, মানে উনি পার্সোনালিটিকে 4টা ক্যাটাগরিতে ভাগ করেছেন অ্যাকচুয়ালি।
তো সেটা হচ্ছে এই যে ধমনী শিরার মধ্যে দিয়ে এই ধরনের মানে ইউনো প্রভাবিত হয় আর কি। কাইন্ড অফ এটাকে আমরা আপনাদেরকে কি বলতে পারি, এটাকে বাইরে বলে এনিওয়ে। ধরেন হচ্ছে ওকে, সামথিং লাইক লিকুইড অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছেন? যে ইয়েলো কালার, ব্ল্যাক কালার, রেড কালার, এই ধরনের যে এর মধ্যে যখন মানে ইসের ডমিনেন্সটা বেশি, তার ইসের মধ্যে রেড কালারের ইয়ারটার ডমিনেন্সটা বেশি, বুঝতে পেরেছেন? তো তার পার্সোনালিটিটা এরকম হবে। এর মধ্যে ব্ল্যাক কালারের ডমিনেন্সটা বেশি, তো তার পার্সোনালিটি এই টাইপের। তো উনি এইভাবে বলেছেন যে এইটাও মূলত হচ্ছে যে ইসের সাথে সম্পর্ক জড়িত করেছে কোন একটা ফ্লোর সাথে, বা মানে লিকুইড জাতীয়, অর্থাৎ 4 ধরনের লিকুইড আমাদের শরীরে থাকে, তার মধ্যে যার ক্ষেত্রে যে কালারটা ডমিনেট করে তার পার্সোনালিটি সেই ধরনের হয়। রেড এর সাথে ধরেন হচ্ছে অ্যাগ্রেসিভ, তারপর হচ্ছে ডিস্ট্রাকটিভ, রাইট, এই ধরনের মানে কিছু পার্সোনালিটি প্যাটার্ন। তো তার মধ্যে যার মধ্যে রেডটা ডমিনেট করে সে এই টাইপের হবে, সেটা ওনার আর্গুমেন্ট ছিল অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছেন? ওকে, এনিওয়ে, এরপরে হচ্ছে রেনে দেকার্ত। উনি ফ্রান্সের একজন বিখ্যাত ফেমাস দার্শনিক। উনি হচ্ছে উনি আবার এনিম্যাল স্পিরিটের কথা বলেছেন। হ্যাঁ, ওই আমি একটু আগে হিপোক্রেটসের যে কথাটা বললাম সেরকম। সেটা হচ্ছে যে আমাদের এই যে নার্ভের মাধ্যমে কি সারা ব্রেইন থেকে, মানে আমাদের সারা শরীর ইন্টার কানেক্টেড থ্রু নার্ভ, হ্যাঁ, বা শিরা উপশিরার মাধ্যমে। এখন রেনে দেকার্ত বলেছে যে Sir, who said? রেনে দেকার্ত 1637 খ্রিস্টাব্দে, উনি ফ্রান্সের একজন দার্শনিক। হ্যাঁ, তো রেনে দেকার্তের বক্তব্য হচ্ছে যে হিউম্যান বডিতে এই যে এনিম্যাল স্পিরিটস, এটার কারণটাকে উনি এক্সপ্লেন করেছে যে একটা টিউব দিয়ে, ওই আমরা ছেলেবেলায় খেলাধুলা করেছি না, টিউব দিয়ে পানি টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নেওয়া, বাচ্চা কালে আর কি, একটা 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 জায়গা থেকে আরেকটা জায়গায়, এক পাত্র থেকে আরেক পাত্র, রাইট? তো ওইরকম আমাদের শরীরের যে শিরা উপশিরা ধমনী গুলো আছে, এগুলো এই টিউবের মধ্যে দিয়ে নার্ভ এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রামিত হয়। তো উনি বলেছেন যে এনিমেল স্পিরিট যেটা, সেটাও এই নার্ভের মাধ্যমে, এই টিউবের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। যেমন হচ্ছে আগুনের কাছে যদি আমরা গিয়ে দাঁড়াই, আমাদের কি লাগে? আমাদের গরম লাগে, তাই না? তো গরমটা কিভাবে? এই গরমটা হচ্ছে ওই টিউবের মধ্যে দিয়ে এসে সারা শরীরে ছড়িয়ে যায়। এটা হচ্ছে এই ধরনের কনসেপ্ট ছিল আর কি। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে আমি নিচ্ছি এই ইয়েটা শেষ করি। আপনি যদি আগুনের কাছে যদি আঙ্গুল রাখেন, তাহলে সেটা কিভাবে, সেটা সে হিটটা বা ফায়ারটা, যেটা হিটটা ট্রান্সমিটেড হবে টু দা ব্রেনে যাবে। কিসের মাধ্যমে গেল? ব্রেনে গেল হচ্ছে যে টিউবের মাধ্যমে। টিউব বলতে এখানে ওই যে বাংলায় যেটাকে রড বা শিরা উপশিরা ধমনী, সেগুলো আর কি। হ্যাঁ, বলেন। না না, ইলিউশন এগুলো তো আসলে রিসেন্ট সাইকোলজি যখন একেবারে ডিফাইন্ড হিসেবে দেখা হলো, এই তখন রিসেন্ট কনসেপ্ট এটা, এটা বোঝার ক্ষেত্রে তখন এই ধরনের ধারণা ছিল না। এটা আমরা অনেক সেই মানে 5000 খ্রিস্টাব্দের আগের কথা আলোচনা করতেছি, বা যিশু খ্রিস্ট আসার আগের কথা, রাইট? তখন কোনো ডিফাইন্ড ব্রাঞ্চ তো ছিল না সাইকোলজি। তখন বিহেভিয়ার 1800 বলেন, কমপ্লিট করেন। 1800 কি যেন বললেন? 1800, হ্যালো?
আচ্ছা, এনিওয়ে ইলিউশনের আচ্ছা এনিওয়ে হোয়াটএভার রেনে দেকার 1637 আমরা ক্রোনোলজিক্যালি টাইমের অনুযায়ী আসতেছি যে সাইকোলজি বা অ্যাবনর্মাল বিহেভিয়ার সম্পর্কে কখন কি কোন সময়ে মানুষের ধারণাগুলো কিরকম ছিল সেটা আর কি। ওয়েল এরপরে রেনে দেকার্তের কথা আমরা যেটা বলতেছিলাম যে অ্যানিমেল স্পিরিটও সিমিলারলি এই চিলিপের ভিতর দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে। রেনে দেকার্তের কনসেপ্ট অ্যানিমেল স্পিরিট অর্থাৎ অ্যাবনর্মাল যে বিহেভিয়ার সেটা ওই টিউবের ভিতরে অর্থাৎ শিরা ও ধমনী এর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং সারা শরীর জুড়ে এটা ছড়িয়ে পড়ে আর কি। হ্যাঁ, এরকম একটা ধারণা ছিল অ্যাবনর্মাল বিহেভিয়ার করার পিছনে, রাইট? এরপরে আমরা 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 একটু একটু ফর্মাল এখন মূলত হচ্ছে এই যে 1600-1700 খ্রিস্টাব্দের দিকে এসে আপনার সাইকোলজি আস্তে আস্তে এটা একটু ফর্মাল দিকে যাচ্ছে আর কি। তো ওয়েল আরেকটা মানুষের আচরণ বা মানসিক প্রক্রিয়া নিয়ে নতুন একটা কনসেপ্ট দিলেন তখন 1690 খ্রিস্টাব্দের দিকে জন লক। হ্যাঁ, জন লক মূলত হচ্ছে ব্রিটিশ একজন ফিলোসোফার। তো তিনি বলেছেন তিনি এটা এটা একটা বিখ্যাত একটা কনসেপ্ট, বুঝতে পেরেছেন? ইভেন ইভেন দ্য স্টিল নাও সেটা হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে তো? ইয়েস স্যার। ওকে ওকে Yes, sir. আচ্ছা, জন লক ওনার বক্তব্য হচ্ছে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, হ্যাঁ, মানে হি অর শি বর্নস উইথ নাথিং, এমপ্টিনেস, অর্থাৎ আচরণগত দিক থেকে বা যে কোনো ভাবে সে আসলে একেবারে শূন্য। আমরা ছেলেবেলায় ওই যে স্লেটে লেখাপড়া শিখেছি, স্লেট লিখতাম ক খ গ যেখানে লিখতাম আর কি, ওটাকে স্লেট বলে আমাদের অঞ্চলে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমরা সেটা আসতেছি আর কি। তো এই স্লেট বলে, তো ওইখানে আমরা লিখতাম। তো এই জন লক ওনার কথাটা হচ্ছে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে মানে একেবারে সে ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে জন্মগ্রহণ করে, মানে ওইখানে কোনো লেখাপড়া কোনো আচরণগত কোনো কিছু থাকে না, একেবারে শূন্য নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে আমরা চারপাশ থেকে মা বাবা যেখানে বড় হচ্ছি, যে পরিবেশে সোসাইটি এনভায়রনমেন্ট, মা বাবা ভাই বোন বা কাছের মানুষ, এদের ইন্টারাকশনের মাধ্যমে আস্তে আস্তে আমরা লার্ন করতে শিখি, বিহেভিয়ার লার্ন করি, ঠিক আছে? তো জন লক এই ধারণাটা নিয়ে আসলো, বুঝতে পেরেছেন? যে চিলড্রেন বর্ন ইন দ্য ওয়ার্ল্ড উইথ মাইন্ড, অর্থাৎ তার মন, সে একটা মন নিয়ে জন্মগ্রহণ করে যে মনে কিছুই থাকে না। তারপরে পৃথিবীতে আসার পর বিভিন্ন পরিবেশের সাথে, পার্সনের সাথে, সিচুয়েশন অবজেক্টের সাথে ইন্টারাকশনের মাধ্যমে সে আস্তে 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 অভিজ্ঞতার মাধ্যমে সে শিখে আর কি। অর্থাৎ এই টেবুলা রাসা এটার মানেটা ইয়েটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লেট। টেবুলা রাসা এটা মনে রাখবেন, হ্যাঁ, এমসিকিউতে আসতে পারে। টেবুলা রাসা এটার মিনিংটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লেট, রাইট? মানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্লেট মানে হচ্ছে টেবুলা রাসা, এটা ল্যাটিন শব্দ। হ্যাঁ, এটার লিটারাল মিনিংটা আমরা দাঁড়ায় হচ্ছে শূন্য আর কি, ব্ল্যাঙ্ক, শূন্য আর কি। অর্থাৎ ব্ল্যাঙ্ক স্লেট, আপনি 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 ইয়ার নিয়ে মানে লেখাপড়া কখন শিখছেন কোথায় বলেন তো? আমি আমি এখানে লিখে দিচ্ছি, রাইট? হ্যাঁ, সামিরা আসার আগে লিখেছে, রাইট? থ্যাংক ইউ সামিরা। তো ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে এসে আগে থেকে জন্মগ্রহণ করে। তো এইটি এখন আমি, অর্থাৎ আমি, আপনি, আমরা সবাই যখন জন্মগ্রহণ করি আমরা একটা মন নিয়ে জন্মগ্রহণ করেছিলাম যে মনের মধ্যে কিছু ছিল না। কিন্তু এই যে এখন আমাদের আচরণের নির্দিষ্ট প্যাটার্ন আছে, আমাদের মনে অসংখ্য জিনিস আছে, মেমোরিতে অসংখ্য ইনফরমেশন আছে, সেগুলো আমরা কোথা থেকে পেলাম? এটা পেলাম হচ্ছে আমার যে চারপাশ, আমার যে এক্সপিরিয়েন্স সেটার মাধ্যমে। অর্থাৎ আমি কি হব সেটা আমি। তো বেসিক্যালি হচ্ছে ইটস ট্রু, কারণ হচ্ছে যে দেখেন এই যে আমরা বাংলাদেশি কালচারে বড় হয়েছি, তো আমাদের অ্যাটিটিউড, ভ্যালুস, পার্সোনালিটি এইরকম। এই আমি যদি হচ্ছে
ধরেন হচ্ছে বা আমরা যদি হচ্ছে ইউরোপ বা আমেরিকান বা ওয়েস্টার্ন কালচারে বড় হতাম, তো আমাদের ভ্যালুস গুলো কিন্তু হচ্ছে ডেফিনেটলি ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে একই আমি এইখানে জন্মগ্রহণ করছি, একরকম হয়েছে, এখন ওখানে জন্মগ্রহণ যদি করতাম তখন ভিন্ন রকম হতাম। বেসিক্যালি কাহিনীটা হচ্ছে যেখানে জন্মগ্রহণ করি না কেন, আমরা জন্মগ্রহণ করার সময় উই হ্যাভ নাথিং, আমরা শূন্য নিয়ে, একেবারে নাথিংনেস নিয়ে জন্মগ্রহণ করি, আমাদের মনে কিচ্ছু থাকে না, ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে আমরা জন্মগ্রহণ করি। তো এই যে আমি বা আপনি এখন যেটা, সেটা হচ্ছে আমার সোসাইটি, এনভায়রনমেন্ট, কালচার, চারপাশের ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমার যে এক্সপেরিয়েন্স হচ্ছে তার একটা নির্যাস হচ্ছে আমি। তো ওই কালচার, ওয়েস্টার্ন কালচার বলা হলে ওই কালচার, সোসাইটি, এনভায়রনমেন্টের নির্যাস হতাম হচ্ছে তখনকার আমি। বুঝতে পেরেছেন? বুঝছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের মেইন যে কনসেপ্টটা, ব্ল্যাঙ্ক স্লেটটা কি বা ট্যাবুলা রাসার ব্যাপারটা কি, আমরা সেটা আই গেস আমরা বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে এরপরের যে কনসেপ্ট সেটা হচ্ছে ফ্রেনোলজি। তো যারা জেনেটিক্স এর আছেন, কেউ কি বলতে পারবেন ফ্রেনোলজিটা কি? ফ্রেনোলজি শুধু লিটারাল মিনিংটা কি? ঠিক আছে, বা এনিওয়ান এলস ফ্রেনোলজি মানেটা কি, শুধু লিটারাল মানেটা কি, সেটা কেউ যদি বলতে পারে। অবজার্ভিং স্টাডি, যেটাকে বলে সরি observing skull কাল নিয়ে স্টাডি। হ্যাঁ, কাইন্ড অফ রাইট। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের যে স্কাল নিয়ে যে কনসেপ্ট, সেটা স্কাল নিয়ে স্টাডি। বাট এইখানে ফ্রেনোলজি বলতে সেরকমই, বাট কেন এই ব্যাপারটা আসলো সেটা আমি বলতে, খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এটা আমরা ইন্টেলিজেন্স চ্যাপ্টারে যখন আমরা পড়বো তখন এখান থেকে শুরু হবে, এই ফ্রেনোলজি থেকে। জোসেফ গলের একটা, সে বলেছে মানুষের ইন্টেলিজেন্স সম্পর্কে মূলত হচ্ছে 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স জোসেফ গল he proposed phrenology to determine the mental ability বা intellectual capacity of human being, right? তো তার কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা ছিল হচ্ছে যে আমার মানসিক দক্ষতা, আমার আইকিউ, আমার ইন্টেলিজেন্স, এই লেভেলটা মূলত হচ্ছে ডিটারমাইন্ড হয় মাধ্যমে। ফ্রেনোলজিটা কি? আমাদের যে সবাই যে স্কাল আছে, সবাই একটু যার যার জায়গা থেকে মাথাটা একটু মাথাটা এইভাবে একটু দেখেন, মাথাটা সাইজ শেপটা একটু দেখেন। মাথার সাইজ এন্ড শেপ, অর্থাৎ মাথার ব্রেন সাইজ এন্ড শেপ ডিটারমাইন দা mental ability or the capacity of intelligence, right? Or intelligence or mental capacity বা mental ability, এগুলো আর কি। অর্থাৎ আমি কতটুকু বুদ্ধিমান, এটা বোঝা যাবে হচ্ছে, বা আমি গ্রামে বলে হচ্ছে ওর অনেক ব্রেন রে, হ্যাঁ, গ্রামে বলবো ব্রেন, বুদ্ধি বলতে ব্রেন বোঝায়। তো এনিওয়ে, হোয়াটএভার, সো জোসেফ গল, ওনার বক্তব্যটা হচ্ছে যে আমি কতটুকু বুদ্ধিমান বা আমার মানসিক শক্তি, অ্যাবিলিটি কতটুকু, সেটা হচ্ছে আমার ব্রেনের সাইজ এন্ড শেপ থেকে বোঝা যাবে। তো ওনার ধারণাটা এরকম ছিল যে সাধারণত হচ্ছে একটু বড় সাইজ এবং শেপটা হচ্ছে একটু রাউন্ড আকৃতির, মানে সাইজ এন্ড শেপটা যাতে প্রপোর্শনে সুন্দর দেখা যায় আর কি। তো যারা এই ধরনের প্রপোর্শনের অধিকারী, they are more intelligent than others. হ্যাঁ, বুঝতে পেরেছেন? ফ্রেনোলজি কি বুঝতে পেরেছি আমরা? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। এটা হয়তো ডাক্তারদের কাছে ফ্রেনোলজির ধারণাটা আরো অনেক রকম। না, ফ্রেনোলজি মানে হচ্ছে মানসিক শক্তি নির্ণয়ে এই স্কালের শেপের সম্পর্ক আর কি। বুঝতে পেরেছেন? তো ওরা এটাকে আরো কিভাবে বলবে, বাট আমরা ফ্রেনোলজি বলতে এখন এটাই বলবো যে আমাদের স্কেল সাইজ এন্ড শেপ ডিটারমাইন্স the mental ability of a particular individual. Whatever, এটা হচ্ছে জোসেফ গলের 1807 সালে তার প্রপোজিশন, তার অ্যাজাম্পশন।
আচ্ছা, এরপরে লেটস মুভ অন দ্য নেক্সট স্লাইড। ওয়েল, আমরা সবাই সবাই যে যার জায়গায় আছেন একটু একটু নড়ে চড়ে বসেন, একটু পানি টানি খান আর কি। আমরা মূলত হচ্ছে একেবারে ফর্মাল সাইকোলজি যখন শুরু হলো আর কি 1879 খ্রিস্টাব্দে জার্মানির লিপজিগ শহরে প্রথম সাইকোলজি ল্যাবরেটরি এস্টাবলিশড হয়। লিপজিগ এবং ইউনিভার্সিটির নাম হচ্ছে লিপজিগ ইউনিভার্সিটি, আই গেস। ওকে, তো উইলহেম উন্ড, ঠিক আছে। তো এটাকে আমি যখন প্রথম দিকে একেবারে ফার্স্ট ইয়ারে বুঝতে পেরেছেন, আমি তো ইংলিশে মানে উইলিয়াম, WIL, এরপরে উইলিয়ামই বেশি হয়। উইলিয়াম, হ্যাঁ কি হবে? হিলিয়াম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনিওয়ে কিন্তু আপনি আবার একটু বলবেন। ডাব্লিউ মানে ভি উচ্চারণ, ভিলিয়াম ভুন। আচ্ছা আচ্ছা, ফাইন, ওকে, থ্যাংক ইউ। কাকে থ্যাংক ইউ জানাবো জানো? কে যেন বললেন স্যার? হাবিব। ও হাবিব, থ্যাংক ইউ হাবিব। আপনি লিঙ্গুইস্টিকের না? ও আচ্ছা আচ্ছা, তাই বলেন। ইকোনমেট্রিক্স কোর্স নিয়েছেন? আচ্ছা আচ্ছা, 3 সেমিস্টার, রাইট। ইকোনমেট্রিক্স মানে একটু শেষের দিকে নেয় মানুষ, তাই না স্টুডেন্টরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে ওকে, থ্যাংক ইউ হাবিব, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো সো আমরা আমরা আবার আবার এটাকে বলি যে কি যেন হবে হাবিব? উইলিয়াম ভুন। আচ্ছা, হোয়াট এভার। সো আপনারা এটাই আমরা নিচ্ছি। সো এই উইলিয়াম ভুন, তিনি হচ্ছে জার্মানির সাইকোলজির ল্যাবরেটরিতে, এরকম যে কত ইংলিশ ওয়ার্ড আমরা উচ্চারণ করি, সো এটা হচ্ছে আমাদের না জানার কারণে অ্যাকচুয়ালি। তো এনিওয়ে, জার্মানির লিপজিগ শহরে আমাদের প্রথম সাইকোলজি ল্যাবরেটরি এটা এস্টাবলিশড হয়, রাইট। তো সেইখানে মানে এই যে উইলিয়াম উনার মানুষের বিহেভিয়ার বা মন অ্যাকচুয়ালি বুঝতে চেয়েছে। শুনে সবাই একটু কনসেন্ট্রেশন চাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা ইয়া আর কি। তো এই সাইকোলজি ল্যাবরেটরি এস্টাবলিশ করলেন মানে সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার বোঝার জন্য। তো উনার ফোকাসটা ছিল হচ্ছে যে আপনার যে যেখানে আছেন, যেমন হচ্ছে আমি একটা অ্যাপার্টমেন্টে, বিল্ডিং এ, তো এই বিল্ডিংটা কি দিয়ে গঠিত? এই বিল্ডিংটা গঠিত হচ্ছে এর মানে বেসিক এলিমেন্ট কি? এই বিল্ডিং এর, যে কোনো বিল্ডিং এর বেসিক এলিমেন্ট কি? ইট, তারপরে হচ্ছে সিমেন্ট, লোহা, ঠিক আছে? স্যার রড। হ্যাঁ, রড, সিমেন্ট, ইট, তারপরে হচ্ছে কঙ্কর। হ্যাঁ। আপনার বালির কথা ভুলে গেলেন কেন? বালিও তো, আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে বেসিক এলিমেন্ট। তো এই যে ভুন্ড, তিনি চাইলেন যে মন কি নিয়ে গঠিত, মনের একেবারে বেসিক এলিমেন্ট, অর্থাৎ মনকে যদি আমি ওই যে কি যেন বলে এটাকে, মানে আরে মেডিকেল টার্ম আর কি, ব্যবস্থিত করা এটা কি জুলজিতে আমরা যে স্ক্রুটিনি কি Okay, do you mean dissect or something? কাইন্ড অফ, আমি আসলে ওয়ার্ডটা মনে আসতেছে না। আচ্ছা যাই হোক, ডাইসেক্ট, ইয়েস স্যার, ইটস ডাইসেক্টিং। আচ্ছা 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 আচ্ছা, ইগনোর দ্যাট। অর্থাৎ আমরা যদি একেবারে সূক্ষ্ম এলিমেন্টটাকে যদি বের করতে চাই, কোন একটা জিনিসের, কোন একটা বস্তু একদম বেসিক মোল, মানে যেটাকে আর ভেঙে ফেলানো যাবে না, একদম সবচেয়ে বেসিক এলিমেন্ট তো বুঝেন, মৌলিক পদার্থ তো বুঝেন, মানে যেটাকে ভাঙলে আর কোনো কিছু পাওয়া যাবে না, একদম লাস্ট অবস্থায় যে কোনো পদার্থের। তো যদিও এখন মৌলিক পদার্থের আবার ইলেকট্রন প্রোটন, আমরা অত কমপ্লেক্সে যাব না, আমরা সহজ মানুষ, সহজ স্টাইল বুঝি।
মৌলিক পদার্থ যেটা ভাঙলে আর নতুন কোনো কিছু বের হবে না, এই তো। তো ওইরকম মৌলিক এলিমেন্টটা কি মনের, তো সেইটা উনি সেই স্ট্রাকচারটা উনি বুঝতে চাইলেন। তো এইটার নাম হচ্ছে স্ট্রাকচারালিজম। হ্যাঁ, তো তো জার্মানির আমাদের উইলিয়াম ভুন, উনি সাইকোলজিক্যাল ফেনোমেনা বোঝার জন্য এক্সপেরিমেন্ট করার জন্য জার্মান লিবজিগ শহরে সাইকোলজি ল্যাবরেটরি এস্টাবলিশ করেন, এবং তার যে পদ্ধতি ওই তার যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে সেই পদ্ধতিটার নাম হচ্ছে, শুনেন আপনারা খুব মনে রাখবেন, একটা হচ্ছে উনার যে পার্সপেক্টিভ, অর্থাৎ উনার সাইকোলজিক্যাল বিষয় বোঝার যে পার্সপেক্টিভ, ক্ষেত্র, ডাইমেনশন, সেটা হচ্ছে স্ট্রাকচারালিজম। হ্যাঁ, স্ট্রাকচারালিজম কি করে, মনের বেসিক এলিমেন্ট এর স্ট্রাকচার, মানে কি মনের স্ট্রাকচার কি, মন কি নিয়ে গঠিত, কোন বেসিক এলিমেন্টটা নিয়ে গঠিত, সেটা বোঝার চেষ্টা করে। তো এই যে ওনার যে অ্যাপ্রোচ, ওনার যে পার্সপেক্টিভকে বোঝার, মানে সেই পার্সপেক্টিভ বা অ্যাপ্রোচটার নাম হচ্ছে স্ট্রাকচারালিজম, বোঝার চেষ্টা করবেন। এখন এইটা বুঝতে গিয়ে এলিমেন্ট কি নিয়ে গঠিত সেটা বুঝতে গিয়ে উনি যে টেকনিক অবলম্বন করতো সেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। আপনারা একটু পজ দেন, এই দুইটা জিনিস পজ দেন। আমার বাসায় কেউ আছে, উইলিয়াম ভুন। হ্যাঁ, তো উনি ওনার মনের স্ট্রাকচার, হিউম্যান মাইন্ড কোন এলিমেন্ট নিয়ে, কোন বেসিক এলিমেন্ট নিয়ে গঠিত সেটার উপরে ফোকাস করেন, এবং ওনার এই যে পার্সপেক্টিভ মনটাকে বোঝার জন্য, হ্যাঁ, সেটা মূলত হচ্ছে, অর্থাৎ উনি চাচ্ছিলেন টু আনকভার দ্য ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ মাইন্ড, রাইট? অর্থাৎ মনের ফান্ডামেন্টাল এলিমেন্টস গুলো কি সেটা উনি আনকভার বা আবিষ্কার করতে চেয়েছিলেন। ওনার এই যে পদ্ধতিটা, বা এই যে ওনার যে অ্যাপ্রোচটা, পার্সপেক্টিভটা, এই পার্সপেক্টিভটার নাম হচ্ছে স্ট্রাকচারালিজম। ওই নাম থেকেই বোঝা যাচ্ছে মনের স্ট্রাকচার, এই জন্য স্ট্রাকচারালিজম। ভুলেন না আবার, আরো অনেক মানে পার্সপেক্টিভ আসবে তো। আচ্ছা, এখন উনি এই বেসিক এলিমেন্ট আনকভার করতে গিয়ে, ফান্ডামেন্টাল এলিমেন্টসটাকে ডিসকভার করতে গিয়ে উনি যে টেকনিক অবলম্বন করতো সেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। এতটুকু বুঝছেন? শুধু নাম দুইটা। Yes, sir. Yes, sir. এখন আমরা আলোচনা করব হোয়াট ইজ ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রো নাম থেকে বোঝা যাচ্ছে, ইন্ট্রো মানে কি, ইন মানে হচ্ছে মধ্যে, ইন্ট্রোস্পেকশন মানে উইদিন, অন্তর্দৃষ্টি। এটা বাংলা হচ্ছে অন্তর্দৃষ্টি, নিজের মধ্যে। আচ্ছা, ব্যাপারটা কি আমি একটু বলি। আমি শুধু, আমরা সবাই একটু লিটারেলি ইন্ট্রোস্পেকশন বলতে কি বোঝানো হয়েছে সেটা বুঝি। Euler Wundt developed the technique of objective introspection, subjective না, objective introspection. আচ্ছা, সেই প্রসেসটা কি? Introspection is a process of objectively examining and measuring one's thoughts and mental activities. অর্থাৎ কোন একজন মানুষের চিন্তা এবং তার প্রক্রিয়া পরিমাপ করার জন্য এবং এক্সামিন করার জন্য কোন একটা টেকনিক, অবজেক্টিভ একটা টেকনিক, বস্তুনিষ্ঠ একটা টেকনিক, সেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন সম্পর্কে কি আর কি কোনো কিছু আছে? না, ওকে। বল, এখানে আমাকে এর বাইরেও আমাকে একটু বলতে হবে, তা না হলে আপনারা আসলে ব্যাপারটা বুঝবেন না। ওকে, মানে এই ইন্ট্রোস্পেকশনে মূলত হচ্ছে কি করা হতো? ইন্ট্রোস্পেকশন হচ্ছে, ধরেন হচ্ছে আমাদের কে একজন ভলান্টিয়ার দরকার আমার। Yes, sir. হ্যাঁ, ওকে, ঠিক আছে। একটু ক্যামেরা টার্ন অন করতে পারবেন? Sorry, sir. আমার বাসায় electricity চলে গিয়েছে, so I cannot. The net connection is really poor. আচ্ছা, কেউ সামওয়ান এলস যে ক্যামেরা টার্ন অন করতে পারবেন? এনিওয়ান among you? তো কুইক রেসপন্স করবেন, ঠিক আছে? কেউ নাই যে ক্যামেরা টার্ন অন করতে পারবেন? আল্লাহ,
আমাকে শুনতে পাচ্ছেন না আপনারা? স্যার শুনতে পাচ্ছি। মানে I see we have 30